সাংঘপের গল্পপাঠ চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। নিউ ইয়র্ক স্টেটের উত্তরাঞ্চলে অসম্ভব শীত পড়েছে এবার। পুরু তুষারে ছেয়ে গিয়েছে মাঠ ঘাট, ওক ম্যাপল আর বীচ গাছের ন্যাড়া ডালে জমেছে তুষার। সিডার আর স্প্রুসের সবুজ ডালগুলোকে নুইয়ে ফেলেছে বরফের ভার নিচের তুষারের উপর। সীমানা ঘেরা পাথরের দেওয়ালগুলো প্রায় দেখাই যায় না। জানুয়ারি মাস, প্রবল ঠান্ডা পড়িয়াছে। জঙ্গলের মাঝখান দিয়ে পথ, সেই পথ ধরে বড় ভাই রয়্যাল আর দুই বোন ইলাইজা জেন ও অ্যালিসের সঙ্গে স্কুলে চলেছে ছোট্ট আলমানজো। রয়্যালের বয়স 13, ইলাইজা জেনের 12 আর অ্যালিসের 10। সবার ছোট আলমানজো আজই প্রথম স্কুলে চলেছে, বয়স 9 ছুঁই ছুঁই। বড়দের সঙ্গে তাল মিলিয়ে চলতে খুব জোরে জোরে পা চালাতে হচ্ছে ওকে, তবু পেরে উঠছে না, কারণ সবার দুপুরের টিফিন বয়ে নিয়ে যেতে হচ্ছে ওকে। এটা রয়্যালের নেওয়া উচিত, বলল সে, ও আমার চেয়ে বড়। রয়্যাল বেশ কিছুটা এগিয়ে গেছে, জবাব দিল ইলাইজা জেন। না মানজো, সবার ছোটজনকেই বইতে হয় ওটা, তুমি এখন ছোট। ছোটদের ওপর খবরদারি করতে খুবই পছন্দ করে ইলাইজা জেন, আরও বড় বলে ওর কথা শুনতেই বাধ্য হয় অ্যালিস আর আলমানজো। ঢালবে নামছে ওরা এখন। সামনেই ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে মাইলখানি গেলেই স্কুল হাউস। শরীর ঢাকা রয়েছে গরম জামা কাপড়ে, কিন্তু গাল নাক চোখ খোলা পেয়ে সেখানেই কামড় বসাচ্ছে ঠান্ডা। ওগুলো জমে যাবে বলে মনে হচ্ছে আলমানজোর। বাবার পোষা ভেড়ার লোম দিয়ে নিজ হাতে চমৎকার পোশাক তৈরি করেছে মা। ঠান্ডা বাতাস তো দূরের কথা, প্রচণ্ড বৃষ্টি হলেও এক ফোঁটা পানিও ঢুকবে না ওর ভিতরে। কোট প্যান্ট টুপি মোজা দস্তানা সবই মায়ের তৈরি, শুধু পায়ের ইন্ডিয়ান মোকাসিনটা বানিয়ে দিয়েছে ভ্রাম্যমান মুচি। মেয়েরা শীতে মুখের সামনে নেটের ঘোমটা লাগায় বলে ঠান্ডার কামড় থেকে বেঁচে যায় কিছুটা, কিন্তু ছেলেদের মুখ থাকে খোলা। কনকনে ঠান্ডা বাতাস লেগে তাই আপেলের মতো লাল দেখাচ্ছে আলমানজোর গাল দুটো, আর নাকটা মনে হচ্ছে যেন টুকটুকে লাল চেরি ফল। মাইল দেড়েক হাঁটবার পর স্কুল দালানটা চোখে পড়ল। ও হাঁপ ছেড়ে বাজল, যাক, স্কুলে এসে পৌঁছেছে। হর্স কেবল পাহাড়ের পায়ের কাছে স্কুলটা, চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সামনে কিছুটা জায়গা থেকে তুষার সরিয়ে রেখেছেন টিচার। পথের ধারে গভীর তুষারের মধ্যে কোস্তাকুস্তি খেলছে 5টা বড় বড় ছেলে। ভয় পেল আলমানজো, এদের সম্পর্কে আগেই শুনেছে ও। আর চোখে তাকেই বুঝল রয়্যালও যথেষ্টই ভয় পেয়েছে, কিন্তু ভাব দেখাচ্ছে যেন ভয়ই পায়নি। এই বড় ছেলেরা হ্যান্ডস্ক্রবল সেটেলমেন্ট থেকে আসে, সবাই ভয় পায় ওদের, তাতে খুব গর্ববোধ করে ওরা। নিছক মজা করবার জন্যেই ছোট ছেলেদের স্লেজ ভেঙে চুরমার করে দেয় ওরা। কখনো বাচ্চা ছেলেদের একটা পা ধরে শূন্যে তোলে চারিধারে চরকি গুড়িয়ে ছেড়ে দেয়। উড়ে গিয়ে গভীরে তুষারে মাথা নিচু করে পা উঁচু করে সেদিয়ে যায় ওরা, আর তাই দেখে হেসে হেসে খুন হয়ে যায়। কখনো বা দুটো ছোট্ট ছেলেকে নিজেদের মধ্যে মারামারি করতে বাধ্য করে, শত অনুনয় করলেও শোনে না। 16-17 হবে এদের বয়স, কিন্তু গায়ে গতরে অনেক বড় হয়ে গিয়েছে এখনই। শীতের মরশুমে ক্ষেত খামারে কাজ থাকে না বলে পড়তে আসে স্কুলে। আসলে পড়াশোনা কিছুই না, ওরা আসে টিচারের সঙ্গে কোনো ছুতো একটা গোলমাল বাঁধিয়ে তাকে পিট্টি দিতে, আর স্কুল হাউসটা ভাঙচুর করতে। গর্ব করে বলে বেড়ায়, শীতকালীন পুরো সময়টা চাকরি করতে পারেনি আজ পর্যন্ত কোনো টিচার। গত বছরের টিচারকে ওরা এমনই মেরেছিল যে অনেক দিন ভুগে শেষ পর্যন্ত মারাই গিয়েছিলেন বেচারা। এবছর একজন হালকা পাতলা গড়নে ফ্যাকাশে চেহারার যুবক এসেছেন টিচার হয়ে। মিস্টার কর্স তার নাম। খুব নরম সরম ভদ্র ধৈর্যশীল মানুষ। ছোট ছেলেমেয়েরা সঠিক বানান বলতে না পারলেও বেত মারা তো দূরের কথা, জোরে ধমক পর্যন্ত দেন না। ওই বড় ছেলেরা মিস্টার কর্সকে মারবে ভাবতেই গাটা গুলিয়ে এলো আলমানজোর। ও জানে ওদেরকে ঠেকাবার শক্তি নেই মিস্টার কর্সের। স্কুল হাউসের ভিতর কেউ টু শব্দ করছে না, তাই বাইরে বড় ছেলেদের চিৎকার চেঁচামেচি খুব ভালোভাবেই শোনা যাচ্ছিল। দরজা খুলে ক্লাসরুমে ঢুকলো ওরা।
তিন ভাই বোনের পিছনে আলমানজো। কামরার ঠিক মাঝখানে বড়সড় একটা স্টোভ গরম করে রেখেছে ঘরটাকে। নিজের ডেস্কে বসে আছেন টিচার, একটা বই পড়ছেন। ওরা ঢুকতেই বই থেকে মুখ তুললেন তিনি, হাসি মুখে বললেন, গুড মর্নিং। রয়্যাল ইলাইজাজেন আর অ্যালিস সবিনয় উত্তর দিল, কিন্তু আলমানজো হাঁ করে চেয়ে রইল টিচারের দিকে। মিস্টার কর্স ওকে কাছে টেনে নিয়ে বললেন, আজ আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি বাড়ি, তুমি জানো সেটা? বড় ছেলেদের ভয় এখনও কাটিয়ে উঠতে পারেনি ছোট্ট আলমানজো। চুপ করে থাকলো। হ্যাঁ, আবার বললেন মিস্টার কর্স, এবার তোমার বাবার পালা। নিয়ম আছে, প্রতিটা পরিবার 14 দিন করে টিচারের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। এ ফর্ম থেকে ও ফর্ম, এমনি করে ঘুরে ঘুরে 2 সপ্তাহ করে থাকলেই শীত শেষ হয়ে যাবে। স্কুল বন্ধ করে তিনি ফিরে যাবেন শহরে। ডেস্কের উপর রুলার দিয়ে বাড়ি দিলেন মিস্টার কর্স, অর্থাৎ ক্লাস শুরু হবে এখনই। ছেলেমেয়েরা যে যার সিটে বসে পড়ল। মেয়েরা বাম দিকের সারিতে, ছেলেরা ডান দিকের। বড়রা বসবে পেছনের সিটে, মাঝারি ছেলেমেয়েরা মাঝের সিটে, আর একেবারে ছোটরা বসবে সামনের সিটে। প্রতিটা সিট একই সমান। বড়দের ডেস্কের নিচে হাঁটু ঢোকাতে কষ্ট হয়, আর ছোটদের পা মেঝেতে পৌঁছায় না, ঝুলে থাকে। প্রাইমারি ক্লাসে ওরা মাত্র 2 জন, আলমানজো আর মাইলস লিউইস। তাই একেবারে সামনে ওদের বেঞ্চ। বেঞ্চের সামনে কোনো ডেস্ক নেই, বই খুলে 2 হাতে ধরে রাখতে হবে ওদের। এবার উঠে গিয়ে জানলায় রুলার দিয়ে অনেকটা টোকা দিলেন টিচার। বড় ছেলেরা স্কুল হাউসের ভিতর ঢুকলো গেট দিয়ে। ঠাট্টা মস্করা করছে, হাসাহাসি করছে নিজেদের মধ্যে। দরাম করে সশব্দে দরজা খুলে হুড়মুড় করে ঢুকলো ওরা ক্লাসরুমে। বিগ বিল রিচি ওদের লিডার। আলমানজোর বাবার সমান হবে রিচি লম্বায় ও চওড়ায়, বিশাল হাতের মুঠো। বেপরোয়া ভঙ্গিতে মেঝেতে পা ঠুকে তুষার ছাড়ালো রিচি। তারপর এগোলো নিজের সিটের দিকে। বাকি 4 জনও সাধ্যমতো আওয়াজ করলো, একটি কথাও বললেন না মিস্টার কর্স। নিয়ম হলো ক্লাসে কথা বলা বারণ, চুপচাপ যে যার পড়া তৈরি করবে, কিন্তু বুঝতে না পারলে বা কারো কোনো প্রশ্ন থাকলে অনুমতি নিয়ে কথা বলবে। অথচ সবাই শুনতে পাচ্ছে। পিছনের সিটে বসে বড় ছেলেরা চাপা গলায় কথা বলছে, উসখুস করছে, সশব্দে বই রাখছে ডেস্কে, আবার তুলছে। কঠোর গলায় বলেন মিস্টার কর্স, গোলমাল বন্ধ করবে তোমরা, প্লিজ। 1 মিনিটের জন্য চুপ করে থাকলো ওরা, তারপর শুরু করলো আবার। ওরা চাইছে একবার ওদের শাস্তি দেওয়ার চেষ্টা করে দেখুক মিস্টার কর্স। একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে সব কজন তার উপর। বিরতির সময় প্রথমে মেয়েদের ছুটি দেওয়া হলো। 15 মিনিট পর জানলায় রুলার দিয়ে টোকা দিতেই ফিরে এলো ওরা। এবার 15 মিনিটের জন্য ছেলেদের ছুটি। ছুটি পাওয়া মাত্র হই হুল্লোড় করে বেরিয়ে গেল সবাই। যে আগে বেরিয়ে যেতে পারলো সে তুষারের বল বানিয়ে ছুটতে লাগলো অন্যদের দিকে। যাদের স্লেজ আছে আছড়ে পাছড়ে তারা উঠে পড়েছে হ্যান্ড স্ক্রাবল হিলে। তারপর সেখান থেকে স্লেডের উপর উবু হয়ে শুয়ে ঝড়ের বেগে নেমে আসছে নিচে। যাদের স্লেড নেই তারা কেউ তুষারের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কেউ কুস্তি করছে, সেই সঙ্গে চিৎকার করছে গলা ফাটিয়ে। যতক্ষণে টোকা পড়ে জানলে ততক্ষণের জন্য ওরা স্বাধীন। দুপুরে টিফিন বাটি খুলল ইলাইজাজেন। ওতে মাখন মাখানো রুটি, সসেজ, ডোনাট, আপেল আর 4টে অ্যাপেল টার্নওভার রয়েছে। খাওয়া শেষ হয়ে গেলে গায়ে কোট, হাতে গ্লাভস আর মাথায় টুপি চড়িয়ে বাইরে খেলতে গেল আলমানজো। বাইরে বেরোলে দেখা যায় জঙ্গল থেকে গাছ কেটে বব স্লেড সাজিয়ে নিয়ে হ্যান্ড স্ক্রাবল পাহাড় থেকে নেমে আসছে মানুষ। চাবুক দিয়ে পটকা ফাটানোর মতো আওয়াজ করছে ঘোড়া কানের কাছে, চেঁচিয়ে হুকুম দিচ্ছে এগোবার জন্য। আর গলায় বাঁধা ঘন্টার টুংটাং আওয়াজ তুলে চলে যাচ্ছে ঘোড়াগুলো স্কুলের পাশ দিয়ে। বব স্লেড আসতে দেখেই নিজ নিজ স্লেড নিয়ে ছুটল ছেলেরা ওটার রানারের সঙ্গে বাঁধবে বলে। মাইলস লুইসের স্লেডে ওরই সঙ্গে জুটে গেল আলমানজো। যাদের স্লেড নেই তারা উঠে পড়ছে বোঝাই কাঠের উপর। হই হল্লা করতে করতে চলে গেল ওরা স্কুল ছাড়িয়ে। এদিকে উপরে এতক্ষণে যুদ্ধ বেঁধে গিয়েছে কেনা কে জানে। যে নিচে পড়ে যায় সে নিচ থেকে তুষারের হাত বোমা মারতে থাকে উপরে। মনে হলো মুহূর্তে শেষ হয়ে গেল টিফিনের বিরতি। স্কুলে ফেরার জন্য প্রথমে ওরা হাঁটলো, তারপর দৌড়তে শুরু করলো। দেরি হয়ে গেলে পিট্টি খেতে হবে যে। হাঁপাতে হাঁপাতে যখন পৌঁছলো ওরা ক্লাসরুমের দরজায় তখন চারিদিক সব চুপচাপ। ভয় ভয় পা টিপে ঢুকলো ওরা ভিতরে। দেখা গেল নিজের ডেস্কে বসে আছেন মিস্টার কর্স।
মেয়েরা নিজ নিজ সিটে বসে ভান করছে যেন পড়ায় কত ব্যস্ত। ছেলেদের দিকটা এক্কেবারে ফাঁকা, কেউ নেই সিটে। সবার সঙ্গে ক্লাসরুমে ঢুকে নিজের সিটে বসলে আলমানজো বইটা চোখের সামনে তুলে ধরে নিঃশব্দে শ্বাস ফেলবার চেষ্টা করছে। সবার দিকে তাকালেন, কিন্তু কাউকে কিচ্ছু বললেন না মিস্টার কর্স। সব শেষে ফিরল বিল রিচি আর তার সাঙ্গপাঙ্গ। ড্যাম কেয়ার ভঙ্গিতে নানা রকম শব্দ করল ওরা সিটে পৌঁছতে। সবাই না বসা পর্যন্ত চুপ করে থাকলেন মিস্টার কর্স। তারপর বললেন, এবারের মতো তোমাদের এই দেরিতে আমি দোষ ধরলাম না, কিন্তু খেয়াল রেখো যেন এরকম আর না হয়। সবাই টের পেল বড় ছেলেরা আবার দেরি করবে। মিস্টার কর্স ওদেরকে দিয়ে আদেশ পালন করাতে পারবেনই না, শাস্তিও দিতে পারবেন না, কারণ শাস্তি দিতে গেলেই উল্টে ওরাই সবাই মিলে তাকে পিটাবে। ইচ্ছে করেই ওরা উত্ত্যক্ত করছে টিচারকে। বরফের মতোই স্তব্ধ হয়ে গিয়েছে বাতাস। তীব্র ঠান্ডায় গাছের ডালগুলো ফাটছে, ধূসর আলো আসছে তুষার থেকে। ছায়া জমতে শুরু করেছে জঙ্গলে। শেষ বিকেলে ক্লান্ত পায়ে খাড়াইবে উঠে এলো ওরা। রয়্যালের পিছনে হাঁটছে আলমানজো, রয়্যাল হাঁটছে মিস্টার কর্সের পিছনে, এলাইজা জেনের পিছনে হাঁটছে অ্যালিস স্লেট ট্রাকের উপর পাশ দিয়ে। লাল রং করা উঁচু বাড়িটার ছাদে তুষার জমে সাদা হয়ে আছে। ছাদের প্রান্ত থেকে ঝুলছে জমাট বরফ। সামনের দিকটা অন্ধকার, তবে রান্নাঘরের জানলা দিয়ে দেখা গেল মোমের আলো। বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই অ্যালিসের হাতে টিফিন বাটি ধরিয়ে দিয়ে গোলাবাড়ির দিকে এগুলো আলমানজো রয়্যালের পিছন পিছন। চৌকোনা প্রাঙ্গণের 3 দিকে 3টে বিশাল গোলাঘর। প্রথমেই চোখে পড়ে ঘোড়ার গোলাঘর। ঘরটা বাড়ির দিকে মুখ করা, লম্বায় 100 ফুটের কম নয়। ঠিক মাঝখানে রয়েছে ঘোড়াদের বক্স স্টলগুলো। একধারে বাচ্চা ঘোড়ার সেট, আরেক ধারে মুরগি খামার, আর অন্য ধারে গাড়িগুলো রাখবার জায়গা। এতই বড় যে দুটো বাগি আরেকটা স্লেট ঢুকিয়ে রাখবার পরও ঘোড়া খুলবার জন্য প্রচুর জায়গা পাওয়া যায়। ঘোড়াগুলো ওখান থেকেই বাইরের ঠান্ডায় না বেরিয়ে সোজা নিজের স্টলে চলে যেতে পারে। ঘোড়ার গোলাঘরের পশ্চিম প্রান্তে রয়েছে বড় গোলাঘর। খড় বোঝাই ওয়াগন যেন সহজেই মাঠ থেকে সোজা এই গোলায় ঢুকতে পারে, সেজন্য বিশাল দরজা রয়েছে এই ঘরে। একধারে ছাদ পর্যন্ত উঁচু খড়ের গাদা, লম্বায় 50 ফুট, চওড়ায় আবার 20 ফুট। এর পাশে গরু আর বলদের জন্য 14টা স্টল, তার উপরে মেশিন আর টুলস সেট। এরপরই দক্ষিণের গোলাঘর। এটার প্রথমেই ফিড রুম, তারপর শুয়োরের খোয়ার, তারপর বাছুরদের। এটার প্রথমেই ফিড রুম, তারপর শুয়োরের খোয়ার, তারপর বাছুরদের। তার পাশে শস্য মাড়াইয়ের জায়গা আর ফ্যানিং মিল। সব শেষে ভেড়ার ঘর। 12 ফুট উঁচু তক্তার বেড়া দেওয়া আছে গোলা প্রাঙ্গণের গোটা পূর্ব দিক জুড়ে। 3টে বিশাল গোলাঘর, আর এই পূর্বের বেড়া দিয়ে রেখেছে প্রাঙ্গণটাকে। যতই তুষার পড়ুক আর যত জোরেই বাধা ছুটুক, ভিতরে আসবার পথ নেই। সেই জন্য চরম শীতেও 2 ফুটের বেশি তুষার জমে না কখনো গোলা প্রাঙ্গণে। গোলাঘরে ঢুকতে হলে সব সময় আলমানজো ঢোকে ঘোড়ার অস্তবলের ছোট্ট দরজা দিয়ে। ঘোড়াও ভালোবাসে, ঘোড়াগুলোও সম্ভবত বোঝে সেটা। ও ঢুকলেই এগিয়ে আসে, বেড়ার ফাঁক দিয়ে নাক বাড়িয়ে গুঁতো দেয় ওকে। জানতে চায় খাবার কিছু সঙ্গে আছে কিনা, 1-2 গাজর বা আর কিছু। ওর খুব ইচ্ছে করে ওগুলোর গায়ে হাত বুলোয়, কেশরের ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে চুলকে দেয়, কিন্তু বাবার ভয় পারে না। বিশেষ করে 3 বছরে কোল দুটোর কাছে যাওয়া একেবারেই নিষেধ। ওগুলোকে এখনও পুরোপুরি পোষ মানানো হয়নি, একটু একদিক হলেই বিগড়ে যাবে। এমনকি আস্তাবল পরিষ্কারের ছুতোতেও ভিতরে যেতে পারে না আলমানজো। 8 বছরের বাচ্চা ছেলেকে বিশ্বাস করতে পারে না বাবা। যদি কোনো কারণে ভয় পেয়ে যায়, কামড়াবে, লাথি মারবে, ঘৃণা করবে মানুষকে। কোনোদিন আর পোষ মানবে না, কোনোদিন ভালো ঘোড়া হতে পারবে না। ও ভাবে, এত অপূর্ব সুন্দর ঘোড়া ও কেন ব্যথা দেবে? ও ভয় দেখাবেই বা কেন? ও জানে কি করে শান্ত নরম ব্যবহার দিয়ে জয় করতে হয় কোল্টের মন। কিন্তু বাবা কিছুতেই ভরসা রাখতে পারেন না ওর উপরে। কাজেই শুধু এক নজর চোখের দেখা দেখেই সন্তুষ্ট থাকতে হয় ওকে। ও কাছে এলে ওরাও এগিয়ে আসে, এদিক ওদিক চেয়ে। কেউ না থাকলে ওদের নাকে একটু হাত বুলিয়ে দেয় আলমানজো, কিংবা একটা গাজর খাইয়েই চট করে সরে যায় সামনে থেকে। আজ বাবা আগেই পানির গামলা ভরেছে, এখন ওদের দানা খাওয়াচ্ছে। তাই স্কুলের জামার উপর
একটা বার্ন ফ্রক চাপিয়ে নিয়ে নিত্যদিনের কাজে লেগে গেল আলমাঞ্জো আর রয়্যাল। দুটো পিচফর্ক তুলে নিয়ে স্টল পরিষ্কারে কাজে লেগে গেল। ময়লা খড় সরিয়ে দিয়ে সেই জায়গায় তাজা খড় সরিয়ে দিচ্ছে, যাতে গরু, বাছুর, ষাঁড় আর ভেড়াগুলো পরিষ্কার বিছানায় আরামে ঘুমাতে পারে। শুয়োরদের জন্য কখনো আর এসব দরকার হয় না, কারণ ওরা নিজের বিছানা নিজেই করতে পারে। দক্ষিণ গোলাঘরের একটা স্টলে রয়েছে আলমাঞ্জোর নিজের একজোড়া বাছুর। ওকে দেখিয়ে এগিয়ে এলো ওরা বেড়ার কাছে। ওকে ঠেলে সরিয়ে বাড়িয়ে দিচ্ছে মাথা, আদর খাবে। দুটোই লাল, একটার কপালে সাদা ফোঁটা। আলমাঞ্জোটার নাম দিয়েছে স্টার, অন্যটার নাম ব্রাইট। বাছুর দুটোর বয়স এখনো 1 বছর পূর্ণ হয়নি। ছোট্ট দুটো শিং সবে শক্ত হতে শুরু করেছে। শিংয়ের চারপাশে চুলকে দিল আলমাঞ্জো। খড়খড়ে জিভ দিয়ে ওর হাত চেটে দিল ওরা। ফিড বক্স থেকে দুটো গাজর নিয়ে এসে ছোটো ছোটো কুচি করে খাওয়ালো বাছুর দুটোকে। এবার পিচফর্ক দিয়ে কুচি করা খড়ের গাদায় চড়ল দুজনে। উপরে অন্ধকার, কিন্তু আগুন লাগবার ভয় বাতি নিয়ে ওপরে ওঠা বারণ। একটু পরেই অবশ্য অন্ধকার সয়ে গেল চোখে। দ্রুত হাত চালালো ওরা। নিচের গামলাগুলোয় খড় ফেলছে কর্ক দিয়ে টেনে টেনে। খাচ্ছে সবাই। কচর মচর আওয়াজ আসছে কানে। খড়ের ধুলোটে মিষ্টি গন্ধ আসছে নাকে। পশুগুলোর গায়ের গন্ধও মিশে আছে বাতাসে। খানিক বাদে এই সদ্য ধোয়া দুধের গন্ধ পাওয়া গেল। বাবার বালতি থেকে আসছে। নেমে এসে নিজের ছোট্ট টুল আর দুধ দোয়ানোর বালতি নিয়ে ঢুকলো আলমাঞ্জো গরুর স্টলে। শক্ত বাঁট থেকে দুধ দোয়ানোর শক্তি আসেনি এখনও, কিন্তু ব্লসম আর বসি দুধও দোয়াতে পারে। স্থির হয়ে দাঁড়িয়ে দুধ দেয় ওরা। লাথি মেরে দুধের বালতি উল্টায় না বা ল্যাজের ঝাপটা মারে না চোখে। দুই পায়ের ফাঁকে বালতি রেখে দুধ দোয়াতে শুরু করলো। ডান বাম চোঁচো বাঁকা হয়ে নামছে দুধের ধারা। ফেনা উঠছে বালতির দুধে। মনের আনন্দে গাজরার দানা চিবোচ্ছে গরুটা। পিঠ বাঁকা করে আড়মোড়া ভেঙে মোটা ল্যাজ তুলে কাছেই পায়চারি করছে গোলার বেড়ালগুলো। দুধের গন্ধে অস্থির হয়ে মিয়াও করে উঠছে মাঝে মাঝে। গোলাবাড়ির ইঁদুর খেয়ে খেয়ে বেজায় মোটা হয়ে উঠেছে ওরা। শস্য আর পশুদের দানা পাহারা দেয় বলে ওদের ভারী কদর। দোয়ানো হলে 1 বাটি করে দুধ দেওয়া হলো ওদের। বেড়ালের বাটিতে দুধ ঢেলে দিয়ে বসি স্টলে ঢুকে গেল আলমাঞ্জো দোয়ানো হয়ে গেলে নিজের টুল আর বালতি নিয়ে বাবা এলো বাকি দুধটুকু টেনে বের করতে, কিন্তু আগেই সব বের করে নিয়েছে আলমাঞ্জো। ওখান থেকে উঠে বসি স্টলে ঢুকলো বাবা, কিন্তু পর মুহূর্তেই বেরিয়ে এসে বলল, তুমি তো দেখছি ভালো দোয়াও বাপ। ঘুরে দাঁড়িয়ে মেঝে পড়ে থাকা একগোছা খড়ে লাথি মারল আলমাঞ্জো। প্রশংসায় খুশি হয়েছে, কিন্তু সেভাব প্রকাশ করতে চায় না। বোঝা গেল এখন থেকে ওর দোয়ানোর পরে বাবাকে আর বাকিটুকু দোয়াতে হবে না। শীঘ্রই শক্ত বাটের গরুর দুধও দোয়াতে পারবে ও। আলমাঞ্জোর বাবার চোখ দুটো নীল, বিশাল দেহি মানুষ, লম্বা দাড়ি আর চুল তামাটে রঙের, উঁচু বুট আর গরম কোট পরা অবস্থায় আরও বিশাল লাগে। এই অঞ্চলে একজন গণ্যমান্য গুরুত্বপূর্ণ লোক বাবা। চমৎকার একটা খামারের মালিক। কথার দাম আছে তার। প্রতি বছর অনেক টাকা জমাচ্ছে ব্যাংকে। সবাই সম্মানের সঙ্গে কথা বলে বাবার সাথে। লণ্ঠন আর দুধের বালতি হাতে রয়্যাল এসে দাঁড়ালো। নিচু গলায় বলল, বাবা, বিগ বিল রিচি এসেছে আজ স্কুলে। আলো আঁধারে সৃষ্টি করেছে চারপাশে ফুটো করা টিন দিয়ে ঘেরা লণ্ঠন। আলমাঞ্জো লক্ষ্য করলো বাবাকে গম্ভীর দেখাচ্ছে। দাঁড়িয়ে হাত বুলিয়ে মাথা নাড়বার চেষ্টা করলো কয়েকবার। কি বলে শুনবার জন্য উৎকণ্ঠ হয়ে অপেক্ষা করছে আলমাঞ্জো, কিন্তু কিছুই না বলে লণ্ঠনটা হাতে তুলে নিয়ে গোলাবাড়ির সব কিছু ঠিকঠাক আছে কিনা ঘুরে ঘুরে দেখতে লাগলো বাবা। কাজ শেষ। এবার বাড়িতে গিয়ে ঢুকলো দুই ভাই। ভয়ানক ঠান্ডা। আধার রাত একেবারে নিস্তব্ধ। জল জল জ্বলছে আকাশের তারাগুলো। প্রশস্ত আলোকিত গরম রান্নাঘরে ঢুকতে পেরে আলমাঞ্জোর মনে হলো বাঁচলাম। খিদেও লেগেছে প্রচণ্ড। পানি গরম করে রাখা হয়েছে। দরজার পাশে বসানো বেসিনে প্রথমে বাবা, তারপর রয়্যাল, তারপর সবশেষে আলমাঞ্জো হাত মুখ ধুয়ে নিল। ভালো করে তোয়ালে দিয়ে মুখ মুছে ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিল। রান্নাঘরে স্কার্টের ছড়াছড়ি। কোনোটা এদিকে যাচ্ছে, কোনোটা ওদিকে, আবার কোনোটা চরকির মতো পাক্ষে বৃত্ত তৈরি করছে। ব্যস্ত হাতে প্লেটে সাপার তুলছে ইলাইজা জেন আর অ্যালিস। ভাজা মাংসে বাদামি রং ধরেছে।
গন্ধে পাকস্থলীটা কেমন যেন নড়ে চড়ে উঠল আলমাঞ্জোর। মনে হলো কেউ যেন খামচে দিচ্ছে পেটের ভিতরে। পাশে স্টোর রুমে 8 মিনিটের জন্য একটু থামলো আলমাঞ্জো। ঘরের ওপাশে পিছন ফিরে দুধে জাল দিচ্ছে মা। দুপাশের সেলফে সাজানো রয়েছে মজার মজার সব খাবার। মস্ত হলুদ পনিরের চাকার পাশে তামাটে রঙের ম্যাপল সুগারের চাকা। সদ্য তৈরি করা পাউরুটি মন ভোলানো গন্ধ ছাড়ছে। তার পাশেই রাখা 4টে বড়সড় কেক। একটা গোটা সেলফ জুড়ে রাখা আছে মজার মজার পিঠে। একটা পিঠে কিছুটা অংশ কাটা হয়েছে, ছোট্ট একটা টুকরো পড়ে আছে বাসনের উপর লোভনীয় ভঙ্গিতে। ওটুকু থাকলেই কি, আর না থাকলেই বাকি ভেবে হাতটা যেই বাড়াতে যাবে অমনি পিছন থেকে চেঁচিয়ে উঠল এলাইজা জেন। এই কি হচ্ছে, দেখো মা কি করে। কথাটা বলে ডিশ হাতে ছুটলো খাবার টেবিলে রাখতে। পিছনে না ফিরেই মা বলল, ওটা থাক আলমাঞ্জো, খিদে নষ্ট হবে। এ কোনো কথা হয়? রেগে গেল আলমাঞ্জো। ছোট্ট একটা টুকরো খেলেই খিদে নষ্ট হয়ে যাবে, মহা জ্বালাতন। খিদে পেট চিনচিন করছে, অথচ টেবিল সাজানোর আগে এক কামড়ও খাওয়া যাবে না। কোনো মানে হয় না এসবে। কিন্তু কথাটা তো মাকে বলা চায় না। মা যা বলবে সেটাই আইন, মেনে চলতেই হবে। কি আর করা যায়। পিকট ভেঙচি কেটে জিভ দেখালো সে এলাইজা জেনকে। 2 হাতে 2টো ডিশ ধরেছিল বলে কিছুই করতে পারল না ও। পাছে ফেরবার পথে কিল দেয় এই ভেবে চট করে ডাইনিং রুমে ঢুকে পড়ল আলমাঞ্জো। এলাইজা জেনের কিল, বাবা সে ভয়ানক জিনিস। খাবার ঘরে প্রচুর আলো। 4 কোণা হিটিং স্টোভের পাশে বসে রাজনীতির কথা আলাপ করছে বাবা আর মিস্টার কর্স। খাবার টেবিলের দিকে মুখ করে বসেছে বাবা, কাজেই কিছুতে হাত দেওয়ার কোনো সাহসই হলো না আলমাঞ্জোর। পুরো করে কাটা পনিরের টুকরো রয়েছে বড় একটা প্লেটের উপর। আরেকটা প্লেটে রয়েছে থকথকে কম্পমান হেড চিজ। কাঁচের ডিশে রয়েছে জ্যাম, জেলি, বড় 1 জগ ভর্তি দুধ। একটা পাত্রে ধোঁয়া উঠছে শিমের সেদ্ধ করা বিচি দিয়ে কোরমার মতো করে রান্না করা মাংস থেকে। ওপরে ছড়ানো হয়েছে বিস্কিটের গুঁড়ো। সব এখনও আসেনি টেবিলে। যা এসেছে তাই দেখেই পেটের ভিতর ডিগবাজি দিচ্ছে নাড়ি ভুড়ি। ঢোক গিলে ধীর পায়ে সরে গেল আলমাঞ্জো। এতিমের মতো ঘোরাঘুরি করছে ও বিশাল খাবার ঘরে। এমন সময় চোখ পড়ল মায়ের উপর। মস্ত এক কাঠের ট্রেতে ভাজা মাংস নিয়ে ঢুকছে। কিছুটা খাটো আর মোটাসোটা হলেও মা দেখতে ভালো। নীল চোখ, বাদামি চুল আর মানানসই জামা কাপড়ে চমৎকার লাগে। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে সব ঠিকঠাক আছে কিনা এক নজরে দেখে নিল মা। তারপর কোমরে জড়ানো অ্যাপ্রনটা খুলে রেখে অপেক্ষায় থাকলো কখন বাবার কথা শেষ হয়। ভাজা মাংসের গন্ধ নাকে যেতেই চনমন করে উঠল আলমাঞ্জোর মন প্রাণ। ইচ্ছে হলো ছুটে গিয়ে একটা টুকরো তুলে কামড় দেয়। জেমস এসো, খাবার দেওয়া হয়েছে। সামান্য একটু বিরতি পেয়ে বলে ফেলল মা। হ্যাঁ এই যে আসছি বলে উঠে দাঁড়ালো বাবা। সবাই নিজ নিজ জায়গায় বসলো। বাবা এক মাথায়, মা আরেক মাথায়। সবাই মাথা নিচু করে থাকলো। বাবা সবার হয়ে ধন্যবাদ দিল ঈশ্বরকে। অনুরোধ করলো যেন খাবারগুলোর উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করেন। এরপর কয়েক সেকেন্ডের বিরতি। বাবা একটা ন্যাপকিন খুলে গলার কাছে গুঁজে দিয়ে প্লেটে খাবার তুলতে শুরু করলো। প্রথমে মিস্টার ক্রসের প্লেটে, তারপর মায়ের, তারপর রয়্যাল, এলাইজা জেন আর অ্যালিসের প্লেট ভর্তি করে আলমাঞ্জোর প্লেটের দিকে হাত বাড়ালো। থ্যাংক ইউ বলল আলমাঞ্জো ভরা প্লেট পেয়ে। ছোটদের এর বেশি কথা বলবার নিয়ম নেই। বাবা, মা আর মিস্টার কর্সই কথা বলবেন, ছেলেমেয়েরা শুধু শুনবে। বড়কে প্রশ্ন করলে সংক্ষেপে জবাব দেবে। প্রথমে সিদ্ধ সেমের বিচি আর মাংস খেলো আলমাঞ্জো। লবণ দেওয়া মাংস মাখনের মতো গলে যাচ্ছে মুখের ভিতরে। তারপর সেদ্ধ আলু বাদামি গ্রেভিতে চুবিয়ে খেলো। তারপর খেলো ভাজা মাংস, সঙ্গে পুরো মাখন দেওয়া পাউরুটি। তারপর প্রথমে একটা শালগম ভর্তা, পর একটা হালকা সিদ্ধ করা মিষ্টি কুমড়োর পাহাড় ধ্বংস করলো। এরপর বড় করে একটা শ্বাস ছেড়ে ন্যাপকিনটা আর একটু ভালো করে গুজে দিল নেক ব্যান্ডের ভিতর। তারপর ঝাঁপিয়ে পড়লো স্ট্রবেরি জ্যাম আর আঙুরের জেলির উপর। এরপর তরমুজের খোসা দিয়ে তৈরি মশলাদার আচার খেয়ে নিল চেটেপুটে। পেটের ভিতরটা বেশ আরাম বোধ হচ্ছে। সবশেষে ধীরে সুস্থে বড় এক টুকরো কুমড়োর মোরব্বার দিকে মন দিল। রয়্যাল বললে হ্যান্ড স্ক্রাবেলের ছেলেরা নাকি আজ স্কুলে এসেছে। মিস্টার কর্সের দিকে ফিরে বলল বাবা। হ্যাঁ, খুবই সংক্ষেপে জবাব দিলেন মিস্টার কর্স, কারণ আলমাঞ্জোর মতো তিনিও এখন বেচায় ব্যস্ত। শুনলাম ওরা বলে বেড়াচ্ছে আপনাকেই শিক্ষা দেবে। মনে হচ্ছে চেষ্টা ত্রুটি করবে না।
চায়ের চুমুক দিচ্ছে বাবা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দুজন টিচারকে খেয়ে দিয়েছে ওরা। গত বছর জোহন লেনকে এমনই জখম করেছিল, বেচারা শেষকালে মারাই গেল। জানি জানি বললেন মিস্টার কর্স, একই সঙ্গে লেখাপড়া করেছি সেই স্কুল থেকে। ও আমার ভীষণ ভালো বন্ধু ছিল। আর কিছু বললেন না বাবা। সাপা শেষ করে মোকাসিনে চর্বি মাখাতে বসলো আলমান্জো চুলোর ধারে। এটা ওর রোজকার কাজ। চুলোর উপর ধরে গরম করে নিয়ে শক্ত চর্বির ডলা ঘষলে গলা চর্বি লেগে যায় চামড়ার উপর। তারপর হাতের তালু দিয়ে ঘষে মেজে নেওয়া হয় সেটা। এর ফলে নরম থাকবে চামড়া, শুকনো হবে না পা, আর চকচকও করবে সেটা। রয়্যালও বসে গেছে ওর বুট নিয়ে, চর্বি মাখাচ্ছে ঘষে ঘষে। আলমান্জো ছোট বলে এখনো বুট পায়নি, মোকাসিন পরতে হয় ওকে, কি আর করা। মেয়েদের নিয়ে ডিশগুলো ধুয়ে মেজে রান্নাঘর ও ভাড়ার ঘর ঝাড়ু দিচ্ছে মা। বাবা তলকুঠুরিতে গিয়ে আলু আর গাজর কেটে তৈরি রাখছে গরুগুলোর আগামীকালের খাবার। কাজ শেষ করে সিঁড়ি বেয়ে উঠে এলো বাবা। জগে করে মিষ্টি সাইডার মানে আপেলের রস নিয়েছে, আর ঝুড়িতে করে আপেল এনেছে সবার জন্য। রয়্যাল এক বাটি পপকর্ন নিয়ে এলো কর্ন পেপারে সেঁকবে বলে। রান্নাঘরের চুলো নিভিয়ে দিয়েছে মা ছাই দিয়ে। সবাই বেরিয়ে যেতে নিভিয়ে দিল মোমবাতিগুলো। খাবার ঘরের দেওয়ালে বসানো বড় স্টোভের কাছে গিয়ে বসলো এবার সবাই। স্টোভের ওধারটা রয়েছে বৈঠকখানা, ওখানে মেহমানদের বসানো হয়। বৈঠকখানাও একই সঙ্গে গরম হয়। চিমনির মাধ্যমে উপরতলার বেডরুমগুলোও গরম থাকে। স্টোভের উপর দিকটা চুলোরও কাজ করে। লোহার ঢাকনি সরিয়ে সেখানে পপকর্ন সেঁকছে রয়্যাল। তারের পপারের উপর শুয়ে আছে সাদা দানাগুলো। হঠাৎ একটা দানা ফুটলো, তারপর একটা, তারপর 3-4টে একসঙ্গে, তারপরে একসঙ্গে শত শত দানা বিস্ফোরিত হলো। বিরাট ডিশপ্যান্টে যখন ভর্তি হয়ে গেল পপকর্নে, অ্যালিস এর মধ্যে গলানো মাখন ছাড়ল, তারপর খানিকটা লবণ দিয়ে নাড়লো আচ্ছা মতো। দারুণ গন্ধ ছাড়তে থাকলো পপকর্ন থেকে। এবার যার যত খুশি ইচ্ছা খাও। রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে আর উল বুনছে মা। ভাঙা কাঁচের টুকরো দিয়ে যত্নের সঙ্গে ঘষে মসৃণ করছে বাবা নতুন কুঠারের হাতলটা। পাইনের ডাল কুদে একটা সেকল বানাচ্ছে রয়্যাল। অ্যালিস এমব্রয়ডারি করছে। খানিক পরপরই সবার হাত যাচ্ছে ডিশ প্যানের দিকে। এক মুঠ পপকর্ন মুখে ফেলে বার কয়েক চিবানোর পর অ্যাপেলে একটা কামড়, তারপর আবার পপকর্ন, সঙ্গে এক ঢোক সাইডার। সমানে চলছে হাত মুখ, সঙ্গে এক ঢোক সাইডার, সমানে চলছে সকলেরই হাত মুখ। এলাইজা জেন শুধু জোরে জোরে খবর পড়ছে নিউ ইয়র্ক সাপ্তাহিক পত্রিকা থেকে। স্টোভের ধারে ফুটস্টুলে বসে খাচ্ছে আর ভাবছে আলমান্জো দুধ দিয়ে কানায় কানায় ভরা একটা গ্লাসের মধ্যে একই সমান আরেক গ্লাস ভর্তি পপকর্ন যদি একটা করে ছাড়া যায়, সমস্ত পপকর্ন ঢুকে যাবে দুধের গ্লাসে, কিন্তু এক ফোঁটা দুধও উপচে পড়বে না। আর কিছু দিয়েই এটা সম্ভব নয়, রুটি দিয়ে তো নাই, কিন্তু কি করে হয় এটা? ভাবতে ভাবতে দুধে পপকর্ন দিয়ে খাওয়ার ইচ্ছে জাগলো মনে, কিন্তু পেট ভরা। ওদিক থেকে তেমন কোনো তাগিদ এলো না। তাছাড়া এখন দুধের বাটি নাড়াচাড়াটা পছন্দ করবে না মা। সবে স্বর পড়তে শুরু করেছে, এখন দুধ নাড়লে পুরো হবে না স্বর। কাজে এক কামড় সরস আপেল, এক মুঠো পপকর্ন, তারপর এক ঢোক সাইডার, এভাবেই চালিয়ে গেল রাত 9টা পর্যন্ত। ঘড়িতে 9টা বাজতেই শুতে যাবে বলে উঠে পড়ল ওরা। চেন সরিয়ে রাখলো রয়্যাল। অ্যালিস রেখে দিল এমব্রয়ডারি সুতো। উলের বলে কাঁটা দুটো গেঁথে রাখলো মা। বাবা চাবি দিল ঘড়িতে। তারপর স্টোভে আরেকটা কাঠ চাপিয়ে বন্ধ করে দিল ড্যাম্পার। খুব শীত পড়েছে বললেন মিস্টার কর্স। শূন্যের নিচে 40 ডিগ্রি, আরও শীত পড়বে ভোরে। একটা মোম জ্বেলে নিল রয়্যাল। ঘুম ঘুম চোখে তাকে অনুসরণ করে সিঁড়িঘরের দরজার দিকে চলল আলমান্জো। কিন্তু সিঁড়িতে পা দিতেই তীব্র ঠান্ডায় খুলে গেল ওর চোখ। দৌড়ে উঠে গেল সিঁড়ি বেয়ে। অসম্ভব ঠান্ডা হয়ে গিয়েছে বেডরুম। কোনো মতে বোতাম খুলে কাপড় ছেড়ে উলের নাইট স্যুট আর ক্যাপ পরেই ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ঘুমের আগে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করা নিয়ম, কিন্তু শীতের জালে ওসবের ধার দিয়েও গেল না ও। নাকের ডগায় ব্যথা, দুপাটি দাঁত মারপিট শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে। আওয়াজ হচ্ছে খটখট খটখট। রাজহাঁসের পালক দিয়ে তৈরি বিছানায় দুই কম্বলের মাঝে ঢুকে নাক পর্যন্ত ঢেকে ফেললো ঝটপট।
ঘুম যখন ভাঙল, নিচের বড় ঘড়িটায় তখন রাত 12টার ঘন্টা পড়ছে। চারিদিকে নিবিড় অন্ধকার। আওয়াজ পেল সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে কেউ। রান্নাঘরের দরজাটা খুলল, তারপর বন্ধ করলো। ও জানে বাবা যাচ্ছে গোলাবাড়িতে। এত বিরাট গোলাঘরেও সব পশুর জায়গা হয়নি। গোটা 25 গরুকে শুতে হয় গোলা প্রাঙ্গণের একটা খোলা শেডে। সারা রাত একভাবে শুয়ে থাকলে ঘুমের মধ্যেই জমে যাবে। তাই এই চরম ঠান্ডাতেও গরম বিছানা ছেড়ে মাঝরাতে উঠে হেই হ্যাট করে ওদের জাগায় বাবা। চাবুকের আওয়াজ তুলে প্রাঙ্গণের ভিতর এদিক থেকে ওদিকে দৌড় করায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আলমাঞ্জো। আবার যখন চোখ মেলল, আলমাঞ্জো দেখল মোমের কাপা আলোয় কাপড় পরছে রয়্যাল। চোখের পলক ফেলতে না ফেলতেই অদৃশ্য হয়ে গেল রয়্যাল। মোমবাতিটাও গায়েব। নিচের সিঁড়ির গোড়া থেকে হাঁক ছাড়ল মা। কি হলো আলমাঞ্জো, উঠছে না কেন? 5টা যে বাজে। সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে ছিল প্রথম পর্ব। এর পরবর্তী পর্বগুলি নিয়মিত দেওয়া হবে, আপনারা শুনতে থাকবেন। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।